নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 বাংলা মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এটা বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস এই প্রশ্নটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে টোটাল যদি প্রশ্নটা দেখি, 1 নম্বরে টোটাল 60টি এমসিকিউ, 2 নম্বরে হচ্ছে তোমার 6 মার্কের 1 মার্কের প্রশ্ন যেটা, এবং 3 নম্বরে হচ্ছে 3 মার্কের যে কোনো একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে। 4 নম্বরে হচ্ছে 3 মার্কের 2টো প্রশ্ন, এবং 5 নম্বরে হচ্ছে 5 মার্কের 2টো প্রশ্ন, আর 6 নম্বরে হচ্ছে তোমার একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে 3 মার্ক, এবং 7 নম্বরে সারাংশ অথবা ভাবার্থ লেখো যে কোনো একটি 5 নম্বর। যাই হোক, আমরা এক এক করে প্রশ্নটি দেখে নিলাম। এখন প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব তোমাদের। তাই প্রথমে 1 নম্বরের প্রশ্ন আমরা দেখব। 1 নম্বরে আমার ব্যায়ামও হয় না, বক্তার মতে তার ব্যায়ামও হয় না। এখানে টোটাল প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ এক নজরে। হ্যাঁ, তাহলে উপবাসী থাকলে নাকি তোমার সারা রাত জেগে থাকলে, সর্বদা ভিজে গায়ে থাকলে, এরকম করে 4টা অপশন আছে। আমরা সঠিক অপশন দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে সর্বদা ভিজে গায়ে থাকলেও। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পে রাধারানী অত্যন্ত দরিদ্র ছিল, তার মাত্র একটি কাপড় ছিল। বৃষ্টিতে ভিজে যাওয়ার পরেও সে বলে, আমি ভিজে কাপড়েই সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না। অর্থাৎ সবসময় ভেজা কাপড় পরে থাকলেও তার অসুখ হয় না। এরপরে একবার বেরুলে আর ভেতরে যায় না। কি বেরুলে আর ভেতরে যায় না? এখানে যদি দেখি, এখানে উত্তর হবে হাতির দাঁত। এটা স্বামী বিবেকানন্দ তার চিঠি পাঠে লিখেছেন, মরদ কি বাত হাতি কিয়া দাঁত। অর্থ, হাতির দাঁত যেমন একবার বের হলে আর ভিতরে যায় না, তেমন প্রকৃত মানুষের মুখের কথাও কখনো ফেরানো যায় না। তাই এখানে হাতির দাঁত এর কথা বলা হয়েছে। এবার 3 নম্বরের প্রশ্ন, নটে গাছটা বুড়ে ওঠে কিন্তু তো এখানে কিন্তু কি হবে? মুড়োয় না। কারণ নীরজ চক্রবর্তী আবাহন কবিতায় কবি বলেছেন, নটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে নটে গাছ বাংলার চিরন্তন জীবনশক্তি ও অবিনাশী ঐতিহ্যের প্রতীক। এরপর পরের প্রশ্ন, স্নিগ্ধ গন্ধ ঝরে। স্নিগ্ধ গন্ধ ঝরে, বাকি সেটা বলতে হবে রূপসীর চুলের বিন্যাস থেকে। জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতায় কবি বলেছেন, আমি জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। রূপসীর চুলে বাংলার প্রকৃতি নানা সৌরভ মিশে আছে বলে কবির অনুভূতি। এরপর পরের প্রশ্ন, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে বিদেশি শব্দ। শহীদ মুজতবা আলী নব সৃষ্টি প্রবন্ধে লেখক বলেছেন যে, বাংলা ভাষায় বিদেশি শব্দ আগে যেমন এসেছে ভবিষ্যতেও আসবে, তাই বিদেশি শব্দের নতুন আমদানি বন্ধ করা সম্ভব নয়। ভেজানো পদটি কী ধরনের বিশেষ্য? ভেজানো পদটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ভেজানো শব্দটি ভেজানো মানে ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে এবং কাজ বোঝায়, তাই এটি ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে ক্রিয়ার কাল মোট কত প্রকার? ক্রিয়ার কাল মোট 3 প্রকার। একটা হচ্ছে বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এরপরের প্রশ্ন, করভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম? করভাস হচ্ছে কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। করভাস হলো কাক জাতীয় পাখির বৈজ্ঞানিক ল্যাটিন গণের নাম, তাই সঠিক উত্তর কাক। এরপর পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মিসেস বুলকে স্বামীজি কী নামে সম্বোধন? স্বামী বিবেকানন্দ মিসেস বুলকে ধীরা মাতা নামে সম্বোধন করেছেন। বিস্তারিত যদি মিসেস সারা চ্যাপম্যান বুল ছিলেন স্বামী বিবেকানন্দ একজন আন্তরিক আমেরিকান ভক্ত শুভানুধ্যায়ী। তিনি স্বামীজির বিভিন্ন সমাজসেবামূলক কাজে সাহায্য করতেন এবং তাকে মাতৃস্নেহ দিতেন। এই গভীর শ্রদ্ধা ও স্নেহের কারণে স্বামীজি তাকে ধীরা মাতা নামে সম্বোধন করেন। অনেক চিঠিতে তিনি তাকে মা বলে উল্লেখ করেছেন। এরপর পরের প্রশ্ন, তেমনি করে সূর্য ওঠে বলতে কী বোঝানো হচ্ছে? বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির চিরন্তন নিয়ম কখনো পরিবর্তিত হয় না। কারণ নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবাহন কবিতায় কবি বাংলার চিরন্তন জীবনধারার কথা বলেছেন। মানুষের জীবন সুখ দুঃখ জন্ম মৃত্যু চলতেই থাকে, কিন্তু প্রকৃতি তার নিজস্ব নিয়মে প্রতিদিন সূর্যোদয় সূর্যাস্ত ঘটে। অর্থাৎ পরিবর্তনের মধ্যে প্রকৃতির চিরন্তন ধারাবাহিকতা অটুট থাকে। এই সত্যকেই কবি তেমনি করে সূর্য ওঠে কথাটির মাধ্যমে প্রকাশ করেছেন। এরপর পরের প্রশ্ন, আমি পাই টের
কে কী টের পায়? কবি জীবনানন্দ দাশ টের পান যে বাংলার প্রকৃতির মধ্যে বাংলার প্রাণ লুকিয়ে আছে। হ্যাঁ, আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার প্রকৃতির সৌন্দর্য, গন্ধ, মাধুর্যে মুগ্ধ হয়েছেন। নানা নরম ধান, কলমি পুকুরের জল, কিশোরীর ভেজা হাত, মুথা গাছ, এসবের মিলিত সৌরভের মধ্যে তিনি বাংলার প্রকৃত আত্মাকে অনুভব করেন। তাই কবি বলেন, আমি পাই টের, অর্থাৎ তিনি উপলব্ধি করেন যে বাংলার প্রকৃতি বাংলার প্রাণ। সিদ্ধ শব্দ কাকে বলে? উদাহরণ দেয়, এটা একটা ব্যাকরণ। যে শব্দকে ধাতু, উপসর্গ বা প্রত্যয়ে বিভক্ত করা যায় না তাকে সিদ্ধ শব্দ বলে। উদাহরণ, জল, গাছ, ফুল, হাত। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলি অন্য কোনো শব্দ থেকে গঠিত নয়, বিশ্লেষণ করলে কোনো ধাতু বা প্রত্যয় পাওয়া যায় না। এই ধরনের শব্দকে সিদ্ধ শব্দ বলে। এগুলি ভাষার মৌলিক শব্দ। এরপরে সংকর দর্শনের আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে? সংস্কৃত শব্দবহুল ভাষার ব্যবহার স্বাভাবিক হবে। সৈয়দ মুজতবা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক বলেছেন, রচনার ভাষা বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্করাচার্যের দর্শন অত্যন্ত গম্ভীর ও দার্শনিক বিষয়, তাই এ ধরনের আলোচনায় সংস্কৃত সমৃদ্ধ ভাষার ব্যবহারের সবচেয়ে উপযুক্ত ও স্বাভাবিক। মিতা তো এখনও আমাদের বাড়িতে এলো না, রেখাঙ্কিত পদটির এখানে তো রেখাঙ্কিত পদ, তাহলে তো একটি অব্যয় পদ। হ্যাঁ, বিস্তারিত যদি বলি, অব্যয় পদ হলো সেই পদ যার কোনো লিঙ্গ, বচন, পুরুষ বা কারক ভেদে রূপ পরিবর্তন হয় না। বাক্যে তো শব্দটি জোর বা গুরুত্ব প্রকাশ করেছে, তাই এটি অব্যয়। এরপর পরের প্রশ্ন 7 নম্বর, 2-7 অস্ট্রেলিয়ান মেলিফাউলের কোন আচার্য কৌশল জানা আছে? মেলিফাউল পচা পাতা, ঘাস ও বালি দিয়ে বিশাল টিভি তৈরি করে, তার মধ্যে ডিম পাড়ে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ডিমে তা দেয়। অস্ট্রেলিয়ার মেলিফাউল একটি অত্যন্ত বুদ্ধিমান পাখি। এটি নিজের শরীরে তাপ দিয়ে ডিমে তা দেয় না, বরং পচা পাতার তাপ ব্যবহার করে ডিম ফোটায়। পুরুষ পাখি নিয়মিত ঠোঁট দিয়ে টিভির তাপমাত্রা পরীক্ষা করে এবং প্রয়োজন অনুযায়ী বালি বা তার পাতা যোগ বিয়োগ করে তাপমাত্রা ঠিক রাখে। অসাধারণ কৌশলে মেলিফাউলকে অন্যান্য পাখি থেকে আলাদা করেছে। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বেশি, তার বলতে কার কথা বলা হয়েছে এবং উদ্ধৃতির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? তার বলতে কথা বলা হয়েছে, এখানে তার বলতে বাংলার চিরন্তন জীবনধারা, বাংলার মাটি ও বাংলার মানুষকে বোঝানো হয়েছে। উদ্ধৃতির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? নীরজ চক্রবর্তী আবাহন কবিতা কবি বাংলার চিরন্তন প্রাণশক্তির কথা বলেছেন। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নানা প্রতিকূলতা হলেও জীবন থেমে থাকে না। বাংলার মানুষ বারবার বিপদের মুখোমুখি হলেও নতুন উদ্যমে জীবন শুরু করে। নেভে না তার যন্ত্রণা বলতে বোঝানো হয়েছে যে মানুষ দুঃখ কষ্ট চিরকাল রয়েছে, কিন্তু সেই দুঃখ কখনো মানুষকে পরাজিত করতে পারে না। আবার দুঃখ হয় না বাসি বলতে বোঝানো হয়েছে যে জীবন প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা ও নতুন সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলে। তাই বাংলার চিরন্তন জীবনশক্তি, আশা ও ভালোবাসা কখনো শেষ হয় না। আবহমান কবিতায় কবি বাংলার প্রকৃতি ও মানুষের অবিনশ্বর জীবনধারার চিত্র তুলে ধরেছেন। নটে গাছ বুড়িয়ে গেলেও যেমন বুড়ো হয়ে যায় না, তেমনি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, জীবনশক্তিও কখনো শেষ হয় না। মানুষের দুঃখ ও যন্ত্রণা থাকলেও তার কর্মস্পৃহা, আশা এবং ভবিষ্যতের স্বপ্ন চিরন্তন, এই ভাবনায় উদ্ধৃত পংক্তিতে প্রকাশিত হয়েছে। এরপর পরের প্রশ্ন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে, রূপসী চুলের বিন্যাসে মিশ্র গন্ধ কীভাবে ঝরে বুঝিয়ে দাও। জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা কবি বাংলাকে এক অপরূপ সুন্দরী রূপসী নারীর রূপে কল্পনা করেছেন। রূপসী চুলের বিন্যাসে কবি অনুভব করেছেন বাংলার প্রকৃতি নানা পরিচিত সৌরভ, নরম ধানের গন্ধ, কলমি ফুলের ঘ্রাণ, হাঁসের পলকে গন্ধ, পুকুরের জলের স্নিগ্ধতা, কিশোরীর চাল দেওয়া ভেজা হাতের গন্ধ, মুথো ঘাস ও বটফলের গন্ধ, এই সমস্ত প্রাকৃতিক সৌরভ যেন রূপসী চুলের মিশে এক অপূর্ব সুগন্ধ সৃষ্টি করেছে। কবি প্রকৃতির বিভিন্ন উপাদানকে একত্রিত করে বাংলার সৌন্দর্যকে নীরব চুলের সঙ্গে তুলনা করেছেন। এই তুলনার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলার প্রকৃতি শুধু চোখে দেখার মতো সুন্দর নয়, তার গন্ধ, স্পর্শ, অনুভূতিও অত্যন্ত স্নিগ্ধ মধুর। প্রকৃতির প্রতিটি উপাদানে বাংলার প্রাণের সঙ্গে একাত্ম হয়ে আছে। তাই রূপসী চুলের বিন্যাসে কবি সমগ্র বাংলার প্রকৃতির সৌরভ অনুভব করেছেন। এরপরে প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। আহাম্মকি বলে মনে করতেন। আহাম্মকি কথার অর্থ কী? কে কি আহাম্মকি ভাবতেন এবং কেন ভাবতেন? আহাম্মকি কথার অর্থ হলো মূর্খতা, নির্বুদ্ধিতা বা বোকামি। কে এই আহাম্মকি ভাবতেন? পণ্ডিত হরিপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষাকে থেকে আরবি ফার্সি শব্দ সম্পূর্ণ তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে আহাম্মকি বলে মনে করতেন। কেন ভাবতেন? কারণ বাংলার ভাষায় বহু আরবি ফার্সি শব্দ দীর্ঘদিন ধরে প্রচলিত ভাষার অঙ্গ হয়ে আছে, সেগুলো জোর করে বাদ দিলে ভাষার স্বাভাবিকতা বা সমৃদ্ধি নষ্ট হয়। তাই তিনি এই প্রচেষ্টাকে অযৌক্তিক বা মূর্খতা বলে মনে করেন। সৈয়দ মুজতবা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক বলেছেন, বাংলা ভাষা বিভিন্ন ভাষার শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। আরবি ফার্সি শব্দ ও
বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে সেগুলো বাদ দেওয়াই অসম্ভব। তাই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ভাষা থেকে বিদেশি শব্দ জোর করে তাড়ানোর চেষ্টাকে আহাম্মকি বলেছেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন, তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজও প্রয়োজন। তুমি কে? উদিত নারী সম্পর্কে বক্তার মনোভাব কেমন? তুমি বলতে মার্গারেট এলিজাবেথ নোবেল, যেটা ভগিনী নিবেদিতাকে বোঝানো হয়েছে। উদ্ধৃতে নারী সম্পর্কে বক্তার মনোভাব কেমন? স্বামী বিবেকানন্দ মনে করেছিলেন মিস নোবেলের মধ্যে শিক্ষা, পবিত্রতা, সাহস, দৃঢ়তা, আত্মত্যাগ, অসীম ভালোবাসা ও নেতৃত্বদানের ক্ষমতা রয়েছে। তার মতো ভারতীয় নারী সমাজে উন্নতির জন্য এমন একজন তেজস্বিনী ও কর্মঠ নারীরই প্রয়োজন। তাই তিনি মিস নোবেলকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও বিশ্বাস করতেন এবং ভারতের সেবা কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। হ্যাঁ, চিঠি পাঠে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতের প্রকৃত অবস্থা জানিয়ে বলেন, ভারতবর্ষে নারী শিক্ষা ও সমাজ সংস্কারের জন্য একজন প্রকৃত সিংহী দরকার। মিস নোবেলের চরিত্রের দৃঢ়তা, মানব সেবার মানসিকতা দেখে তিনি বিশ্বাস করেছেন যে তিনিই সেই উপযুক্ত নারী। এই কারণে তিনি বলেন, তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। এরপরের প্রশ্ন হচ্ছে, ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দেব। বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এখানে বক্তা হলেন রাধারানী। এই উক্তির মাধ্যমে বক্তার চরিত্র কোন দিকটি প্রকাশিত হয়েছে? এই উক্তির মাধ্যমে রাধারানীর সততা, নৈতিকতা, আত্মসম্মানবোধ ও নিষ্কলুষ চরিত্র প্রকাশ পেয়েছে। অন্ধকারে তিনি বুঝতে পারেননি যে তাকে পয়সার বদলে টাকা দেওয়া হয়েছে, তাই বাড়িতে আলো জ্বেলে যদি দেখেন যে ভুল করে টাকা দেওয়া হয়েছে তবে তা ফিরিয়ে দেবেন। এই কথা বলেন। তার এই আচরণ প্রমাণ করে দারিদ্র্যের মধ্যেও তিনি অসৎ হতে চাননি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পে রাধারানী অত্যন্ত দরিদ্র হলে তার চরিত্র ছিল নির্মল ও সৎ। তিনি কখনো অন্যের অর্থ আত্মসাৎ করতে চাননি, বরং ভুলবশত বেশি টাকা পেলে তা ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এতে তার সততা, ন্যায়পরায়ণতা, উচ্চ নৈতিক আদর্শ ফুটে ওঠে। এরপরের প্রশ্ন, তোমার 5 নম্বরের প্রশ্ন, সর্বস্ব লইয়া মোকদ্দমা। কার সঙ্গে কার মোকদ্দমা? মোকদ্দমার পরিণতি কী হয়েছিল? হ্যাঁ, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পে রাধারানী বিধবা মায়ের সঙ্গে তার এক জ্ঞাতির সর্বস্ব লইয়া বা নিয়ে মোকদ্দমা হয়েছিল। মোকদ্দমার পরিণতি গেছিল, মোকদ্দমায় রাধারানী মা হাইকোর্টে পরাজিত হন। এরপর জ্ঞাতি আদালতের ডিক্রি জারি করে তার সমস্ত সম্পদ দখল করে নেয় এবং বাড়ি থেকেও বের করে দেয়। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েন। পরে রাধারানীর মা অলংকার বিক্রি করে পিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু সংসারে চরম দারিদ্র্য নেমে আসে। একটি ছোট্ট কুটিরে আশ্রয় নিয়ে তাকে কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে হয়। অভাবের কারণে রাধারানী বিয়েও দিতে পারেননি। এই ঘটনায় রাধারানীর জীবনের দুঃখ দুর্দশার সূচনা করে। রাধারানীর পিতা মারা যাওয়ার পর তার বিধবা মায়ের সঙ্গে এক জ্ঞাতির সম্পত্তি নিয়ে মামলা ছিল হাইকোর্টে। সেই মামলায় তিনি হেরে যান। জ্ঞাতি আদালতে নির্দেশে তাদের সমস্ত সম্পত্তি নগদ অর্থ দখল করে নেয়। এটা যদি আমরা বিস্তারিতভাবে বলি, এমনকি বসত বাড়ি থেকেও তাদের উচ্ছেদ করা হয়। শেষ আশায় পিভি কাউন্সিলে আপিল করলেও ততদিনে পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে পড়ে যায়। মা অসুস্থ হয়ে পড়েন এবং রাধারানীর মায়ের পথ্যের জন্য ফুলের মালা বিক্রি করতে বাধ্য হয়। এটাই ঘটনায় গল্পের মূল কাহিনীর ভিত্তি। এরপরে আমরা দেখব 5-2, এরই মাঝে বাংলার প্রাণ। কার মাঝে বাংলার প্রাণ? কবির এমন অনুভূতির কারণ কি? কবি জীবনানন্দ দাশের মতে নরম ধান, কলমি ফুল, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, কিশোরীর চাল ধোয়া ভেজা হাত, মুঠা ঘাস, বটফুলের গন্ধ, এইসব পরিস্থিতি প্রাকৃতিক উপাদানের মধ্যে বাংলার প্রাণ নিহিত রয়েছে। কবির এমন অনুভূতির কারণ কি? জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসতেন। বাংলার প্রকৃত রূপ, গন্ধ, স্পর্শ, সৌন্দর্যের মধ্যে তিনি দেশের প্রকৃতি আত্মাকে উপলব্ধি করেছেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এসব প্রাকৃতিক উপাদান কবির কাছে বাংলার পরিচয় বহন করে। তাই তিনি অনুভব করেন বাংলার প্রাণ প্রকৃতির এই সহজ সরল উপাদানগুলির মধ্যে লুকিয়ে আছে। আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দ দাশ বাংলাকে এক রূপসী নারীর সঙ্গে তুলনা করেছেন। তার কাছে বাংলার সৌন্দর্য কেবল দৃশ্যমান নয়, গন্ধ, স্পর্শ, অনুভূতির মধ্যেও বাংলার অস্তিত্ব প্রকাশ পায়। ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, পুকুরের জল, কিশোরীর ভেজা হাত, এসব বাংলার গ্রামীণ জীবনের পরিস্থিতি চিত্র। এগুলোর মধ্যে কবি বাংলার প্রাণ ও আত্মার প্রকাশ দেখতে পান। তার দেশপ্রেম ও প্রকৃতিপ্রেমের কারণেই এই অনুভূতির সৃষ্টি হয়েছে। এরপর আমরা দেখব অথবা প্রশ্ন, ফুরোয় না সে ফুরোয় না, এক গুয়েটার দুরন্ত পিপাসা। এই গুয়েটার দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝিয়েছেন? পিপাসা না পুরোনো কিসের ইঙ্গিত বলে তুমি মনে করো? এক গুয়েটির দুরন্ত পিপাসা বলতে কবি বাংলার চিরন্তন জীবন শক্তি, বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং প্রকৃতির প্রতি অবিরাম ভালোবাসা বুঝিয়েছেন। এই পিপাসারা পুরনো বোঝানো মানুষের অদম্য জীবন ইচ্ছা, নতুনকে গ্রহণ করার আকাঙ্ক্ষা এবং নিজের শিকড়ের প্রতি চিরন্তন টান। যত বাধা বিপত্তি আসুক না কেন, বাংলার মানুষ ও প্রকৃতি কখনো জীবন সংগ্রাম থেকে পিছিয়ে যায় না। এই অনন্ত প্রাণশক্তি আশাবাদী কবির কাছে এক গুয়েটার দুরন্ত পিপাসা। তাই এই পিপাসা কখনোই শেষ হয় না। এটি আবহান বাংলার অমর জীবনধারার প্রতীক।
এরপরের প্রশ্ন নিচে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। শঙ্কুর পাখি পরানোর যন্ত্রটির নাম কি এবং যন্ত্রটির গঠন কেমন? শঙ্কুর পাখি পরানোর যন্ত্রটির নাম হচ্ছে অর্নিন্থন। যন্ত্রটির গঠন কেমন? অর্নিন্থন একটি ছোট আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র। এটি দেখতে অনেকটা ছোট রেডিও বা ট্রানজিস্টরের মতো। যন্ত্রটির মধ্যে একটি ক্ষুদ্র মাইক্রোফোন, স্পিকার, বৈদ্যুতিক সার্কিট এবং বিশেষ ধরনের শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এটি পাখির ডাক বিশ্লেষণ করে সেই ভাষাকে মানুষের বোঝার উপযোগী শব্দে রূপান্তর করতে পারে, আবার মানুষের কথাকেও পাখির ভাষায় প্রকাশ করতে সক্ষম। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ম্যালিফাউল গল্পে প্রফেসর শঙ্কু তার বৈজ্ঞানিক প্রতিভার পরিচয় দিয়ে অনিয়ন্ত্রণ নামের একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে পাখিদের ভাষা বোঝা এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এর ফলে বিভিন্ন পাখির আচরণ, অভ্যাস ও জীবনযাত্রা সম্পর্কে নতুন তথ্য জানা যায়। এই আবিষ্কারে শঙ্কুর অসাধারণ বৈজ্ঞানিক মেধার পরিচয় বহন করে। এরপরের প্রশ্ন, কাল তো একটা ব্যাপারে আমি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। কে কেন হকচকিয়ে গিয়েছিল? কে হকচকিয়ে গিয়েছিল? আমি উত্তরটা যদি দেখি, প্রফেসর শঙ্কু হকচকিয়ে গিয়েছিল। কেন হকচকিয়ে গিয়েছিল? প্রফেসর শঙ্কু তার আবিষ্কৃত অর্নিন্থন যন্ত্রের সাহায্যে একটি কাকের ডাকের অর্থ বোঝাতে গিয়ে বিস্মিত হন। কাকটি এমনভাবে মানুষের মতো অর্থপূর্ণ বার্তা প্রকাশ করেছিল যে শঙ্কু প্রথমেই বিশ্বাসই করতে পারেনি। অপ্রত্যাশিত ঘটনা তাকে অত্যন্ত অবাক করে দেয়। তাই তিনি বলেন যে আগের দিন একটা ঘটনায় তিনি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন। সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু ম্যালিফাউল গল্পে শঙ্কু পাখিদের ভাষা বোঝার জন্য অনিন্থন যন্ত্র ব্যবহার করেন। একদিন তিনি একটি কাকের ডাকের অর্থ শুনে বিস্মিত হয়ে যান। কাকের বক্তব্য এতটাই স্পষ্ট অর্থবহ ছিল যে নিজের আবিষ্কার তাকে চমকে দেয়। এই অদ্ভুত অভিজ্ঞতার কারণে তিনি বলেন, কাল তো একটা ব্যাপারে আমি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন, সার অংশ লেখো। জগতে যারা শুধু দিলেও পেল না কিছুই, যারা বঞ্চিত, যারা উৎপীড়িত, মানুষের হয়ে মানুষের যাদের চোখের জলের কখনো হিসাব নিল না, নিরুপায়, দুঃখ ভারাক্রান্ত, যারা জীবনের বিনিময়ে পৃথিবীকে সবই দিল পেল না কিছুই, সমস্ত থেকে কেন তাদের কিছুই অধিকার নাই, এদের কাছে কবি তার বেদনার কথা বলেছেন। এটা সারাংশ যদি বলি, পৃথিবীতে বহু মানুষ সারা জীবন অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করেও ন্যায্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত হয়। তারা দারিদ্র, শোষণ ও অত্যাচারের শিকার হয়েও সমাজের অবহেলা সহ্য করে। তাদের দুঃখ কষ্টের মূল্য কেউ দেয় না। কবি অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং সমাজে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ভাবার্থ লেখো। দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, লও যত লৌহ লোষ্ট কাষ্ঠর প্রান্তর, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সভ্যকাশী, দেও হে সে তপবনে পূর্ণ ছায়ারাশি। গ্লানিহীন দিনগুলো, সেই সন্ধ্যা স্নান, সেই গোচরণে, সেই শান্ত সামগান, নীরব নির্বরণ ধ্যান, প্রাত সন্ধ্যা পাশ পিঞ্জরে, তবে নাহি চাই নিরাপদ রাজভোগ নবতাই, স্বাধীনতা চাই পক্ষের বিস্তার, বক্ষে ভিড়ে পেতে চাই শক্তি, আপনার পরাণে স্পর্শিত চাই সিরিয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দনের। ভাবার্থ যদি বলি, খুব আধুনিক নগর সভ্যতার কৃত্রিমতা, ভোগবিলাস ও যান্ত্রিক জীবনের বিরোধিতা করেছেন তিনি। প্রাচীন অরণ্যে নির্মল শান্ত ও স্বাধীন জীবন ফিরে পেতে চান। মানুষের প্রকৃত সুখ প্রকৃতির সান্নিধ্যে, মুক্ত পরিবেশে, সরল জীবনযাপনের মধ্যেই নিহিত। তাই কবি আধুনিক সভ্যতার বন্ধন ছিন্ন করে প্রকৃতির অসীম সৌন্দর্য, স্বাধীনতা ও প্রাণশক্তির সঙ্গে একাত্ম হতে চেয়েছেন। এই ছিল গল্পের আদ্যপ্রান্ত সামগ্রিক আলোচনা। আশা